হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। রোজকার মতন কিন্তু ফুটবলের খবর নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। আজকে মূলত ইস্টবেঙ্গলকে নিয়েই কথা হবে, কেননা আগামীকাল ইস্টবেঙ্গল খেলতে নামছে হায়দ্রাবাদ এফসির সাথে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই ম্যাচে নিয়ে কিন্তু কথা হবে। আর এই ম্যাচে কি খেলতে পারবে পিবি বিষ্ণু থেকে শুরু করে নন্দকুমাররা, তো সব কিন্তু জেনে নেবে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের যে কর্মকর্তারা এই মুহূর্তে ক্লাব চালাচ্ছে তাদেরকে সরে যাওয়া উচিত, তাই নিয়েও কিন্তু আজকে আলোচনা হবে। তো সব খবর কিন্তু আজকে আছে তোমাদের জন্যে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেরি না করে আজকে কিন্তু প্রথমেই কালকের ম্যাচ নিয়ে আলোচনা শুরু করি। আগামীকাল যেন হায়দ্রাবাদ এফসির সাথে গুরুত্বপূর্ণ আইএসএল এর ম্যাচ আছে ইস্টবেঙ্গলের। আর এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতে তাহলে কিন্তু আইএসএল ইতিহাসে প্রথমবারের জন্য পরপর 3টি ম্যাচ জেতার রেকর্ডের হাতছানি কিন্তু ইস্টবেঙ্গলের সামনে। আর এই ম্যাচ নিয়ে কিন্তু যথেষ্ট সিরিয়াস ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। এখন একটা ক্ষীণ সম্ভাবনা আছে সুপার সিক্সে যাওয়ার, আর সেই লক্ষ্যেই কিন্তু আগামীকাল হায়দ্রাবাদ এফসিকে বধ করার লক্ষ্যে মাঠে নামবে ইস্টবেঙ্গল। আর এই ম্যাচের আগে কিন্তু খুব একটা স্বস্তিতে নেই ইস্টবেঙ্গল, কেননা ইস্টবেঙ্গলের 4 ফুটবলার এই মুহূর্তে কিন্তু চোট আঘাত বা অন্য কোনো কারণে কিন্তু সমস্যায় জর্জরিত। বিশেষ করে পিবি বিষ্ণু আগের ম্যাচে খেলতে গিয়ে দিল্লির মাঠে জানো যে চোট পেয়েছিল শোল্ডারে, সেই শোল্ডারে কিন্তু এমআরআই হয়েছে। আর এমআরআই পর কিন্তু রিপোর্টে সেরকম কিছু না পাওয়া গেলেও কিন্তু তার কিন্তু যথেষ্ট একটা ব্যথা আছে শোল্ডারে। আর সেই কারণে তিনি কিন্তু আগামীকাল ম্যাচে খেলতে পারবেন কিনা সেটা কিন্তু এখনও কোচ খোলসা করে কিছু বলেননি। তবে যা শোনা যাচ্ছে কালকে পিবি বিষ্ণুর কিন্তু প্রথম দলে না থাকার সম্ভাবনাই বেশি এবং না খেলার সম্ভাবনাই কিন্তু বেশি। সেক্ষেত্রে কিন্তু পিবি বিষ্ণু যদি খেলতে না পারে এবং রিচার্ড সেলিস, তারও চোট আছে জানো, রিচার্ড সেলিসও খেলতে যদি না পারে তাহলে কিন্তু হয়তো ওই পজিশনে নন্দকুমারকে আমরা দেখতে পেতে পারি পিবি বিষ্ণুর জায়গায়। আর রিচার্ড সেলিসকে নিয়ে বলি তোমাদের, তো রিচার্ড সেলিসের তো চোট আছে জানিয়ে কিন্তু ক্লাব কর্তারা কিন্তু বিরক্ত। আর রিচার্ড সেলিসকে যিনি নিয়ে এসছেন সেই সিটিওই বলো বা যেই নিয়ে আসুক, কী কারণে এই ধরনের চোট পাওয়া ফুটবলারদেরকে নিয়ে আসা হচ্ছে ওই একই এজেন্ট মারফত সেটা কিন্তু জানা নেই। পছন্দের এজেন্ট ছাড়া ফুটবলার আনা হচ্ছে না। সেই পছন্দের এজেন্ট কিন্তু বারেবারেই ইস্টবেঙ্গলকে কিন্তু ঠকাচ্ছে বা ক্লাব সমর্থকদেরও ঠকাচ্ছে। তো কিসের এত পীড়িত সেটা কিন্তু এজেন্টের সাথে, সেটা কিন্তু আমরা জানি না। অন্যদিকে রিচার্ড সেলিসের খেলার সম্ভাবনাও কিন্তু ক্ষীণ, হয়তো তিনি দলে থাকলেও প্রথম দলে সুযোগ নাও পেতে পারেন। আর নন্দকুমার কিন্তু এই মুহূর্তে তিনি বাড়ি গেছেন, কেননা তার কিছুদিন আগে তার এক রিলেটিভ মারা গেছিলেন, হয়তো সেই কারণে তিনি বাড়ি গেছেন। আর নন্দকুমারেরও একটা চোট আছে, মোহামেডান স্পোর্টিং ম্যাচে তিনি চোট পেয়েছিলেন। তো সব মিলিয়ে নন্দকুমারও থাকছে না। আর হেক্টর ইউজতে, যে ফুটবলারটিকে আমরা 50-60 মিনিট পরেই মাঠে দাঁড়িয়ে যেতে দেখি, জেতানোর থেকে হারানোর কাজই বেশি করেছে ইস্টবেঙ্গলে, এবং ইস্টবেঙ্গলে এই মুহূর্তে কিন্তু বোঝা হয়ে গেছে হেক্টর ইউজতে, তিনিও কিন্তু আগামীকাল ম্যাচে না খেলার সম্ভাবনা অনেক বেশি, কারণ আগের ম্যাচে তিনি চোট পেয়েছিলেন এবং তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এবং হেক্টর ইউজ যদি না খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু কালকে ডিপ ডিফেন্স সামলাতে পারে আনোয়ার আলী এবং চুন্নুঙ্গা। এছাড়া কিন্তু দুটো সাইড ব্যাক আগামীকাল ম্যাচে খেলতে পারে, রাকিব এবং প্রভাত লাকড়া। এই হতে পারে আগামীকাল ম্যাচের কিন্তু ডিফেন্স লাইন ইস্টবেঙ্গলের। যদি রিচার্ড সেলিস, পিবি বিষ্ণু, নন্দকুমার না থাকে সেক্ষেত্রে নিশু কুমারকে লেফট উইং খেলানো ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকছে না ইস্টবেঙ্গল কোচের হাতে। আর বাকি টিম মোটামুটি একই থাকছে। আগের দুটো ম্যাচে দুর্দান্ত জয় পাওয়ার পর সেই টিম থেকে খুব বেশি যে হেরফের হবে তেমন কিন্তু না, মোটামুটি একই টিম কিন্তু রেখে দিচ্ছে ইস্টবেঙ্গল কোচ। আর অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ কিন্তু আইএসএলকে যেমন গুরুত্ব দিচ্ছে এই মুহূর্তে, যে ম্যাচ জিততে পারলে একটা ওপর দিকে উঠে যাবে, তেমন কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল কোচের পাখির চোখ কিন্তু এশিয়ান চ্যালেঞ্জার্স লিগের দিকে। আর এশিয়ান চ্যালেঞ্জার্স লিগে জানো যে আকরাবাগের সাথে ম্যাচ আছে আগামী 5 তারিখ। সেই ম্যাচের আগে তো ফেডারেশন ইস্টবেঙ্গলকে যথেষ্ট চাপে ফেলেই দিয়েছে, কেননা 2 তারিখে বেঙ্গালুরুর সাথে খেলা দিয়েছে, তারপর 5 তারিখে আকরাবাগের সাথে এএফসির ম্যাচ খেলবে, তারপরে আবার 8 তারিখে খেলতে হবে শিলং লাজংয়ের সাথে শিলং লাজংয়ের মাঠে, এবং সেখান থেকে 9 তারিখ ফিরে 10 তারিখে আবার তুর্কমেনিস্তান চলে যেতে হবে 12 তারিখের ম্যাচ খেলতে। মানে 10 দিনে 4টে ম্যাচ। এফএসডিএলকে ম্যাচ পেছানোর জন্য আবেদনও করেছিল ইস্টবেঙ্গল, কিন্তু সেই আবেদনে এখন পর্যন্ত সাড়া দেয়নি কিন্তু এফএসডিএল। মানে ইস্টবেঙ্গলের সাথে যে একটা চক্রান্ত চলছে সেটা বুঝতেই পারছো।
যে ভারতের একটা দল বিদেশের মাঠে গিয়ে ভালো কিছু করবে সেটা কিন্তু ফেডারেশন বা এফএসডিএল কেউই হয়তো চাইছে না। বিশেষ করে ইস্টবেঙ্গলকে আটকানোর কিন্তু একটা পরিকল্পনা চলছে, আর এর পেছনে কিন্তু একটা চক্র আছে, সেটা কিন্তু বারে বারে বোঝা যাচ্ছে। কেননা এই মরশুমে দেখেছি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফেডারেশন বা এফএসডিএল রেফারিরা যেভাবে চক্রান্ত করেছে, চকন্ন মাঠে রেফারিং হয়েছে, যার ফলে কিন্তু ইস্টবেঙ্গলকে একাধিক ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হয়েছে। এবং তা নিয়ে কিন্তু প্রেস কনফারেন্সও করেছে ইস্টবেঙ্গল অফিসিয়ালরা, যে কিভাবে তাদেরকে কিন্তু হারানো হয়েছে। যদি সেইগুলো না হতো আজ কিন্তু ইস্টবেঙ্গল সুপার সিক্সের একটা চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে থাকতো। সেই জায়গা থেকে কিন্তু আটকানো হয়েছে ইস্টবেঙ্গলকে। আর এবার কিন্তু এএফসিতে ইস্টবেঙ্গল যাতে ভালো কিছু না করতে পারে সেই টার্গেটও কিন্তু করা হচ্ছে। আমি এখনও বলছি ইস্টবেঙ্গলকে আটকানোরই কিন্তু এটা পরিকল্পনা, যেহেতু ভারতের জাতীয় দল সেরকমভাবে পারফরমেন্স করছে না, বা ভারতের অন্য ক্লাবগুলো এশিয়া মঞ্চে নেই, একমাত্র ইস্টবেঙ্গলই এশিয়া মঞ্চে দেশের পতাকা উজ্জ্বল করেছে, তো আটকাও ইস্টবেঙ্গলকে, সেটাই কিন্তু করা হচ্ছে। ক্লেটন সিলভাও কিন্তু দলের সাথে অনুশীলন শুরু করেছে, এবং ক্লেটন সিলভা কিন্তু ইঞ্জেকশন নিয়ে দলের সাথে অনুশীলন করতে, জানি না কতটা তিনি ফিট হতে পারবেন একটা গ্রোয়িং ইনজুরি নিয়ে। তো সেই জায়গা থেকে কিন্তু ক্লেটন সিলভা মাঠে ফেরার চেষ্টা করছে, এবং ক্লেটন সিলভা কিন্তু এই মুহূর্তে এএফসিকে টার্গেট করে কিন্তু ফিট হওয়ার চেষ্টা করছে, যাতে ইস্টবেঙ্গলের জন্য সে কিছু করতে পারে। তো ক্লাবের প্রতি তার কমিটমেন্ট দেখে সত্যিই ভালো লাগছে, যে এই মরশুমে গোল না পেলেও তিনি কিন্তু চোট নিয়েও তিনি মাঠে খেলেছেন এবং যথেষ্ট ভালো খেলার পরের দিকে চেষ্টা করেছেন। আবার চোট পেয়েছেন, তার কিন্তু ফুটবল কেরিয়ার সংশয়। সেই জায়গা থেকে তিনি কিন্তু ইস্টবেঙ্গল জার্সিকে মাঠে নামতে কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। আর একটা কথা চলছে কিছুদিন ধরেই দেখছি, যে ইস্টবেঙ্গল কর্তাদের পদত্যাগ, যারা এই মুহূর্তে ক্লাব চালাচ্ছে তাদের সরে যাওয়া উচিত। তার সাথে আমি একমত সবার সাথে, যে ইস্টবেঙ্গল কর্তারা যদি সাফল্য না দিতে পারে সরে যাওয়াই উচিত। কিন্তু এই কর্তাদের জায়গায় দলটা চালাবে কে, ক্লাবের হালটা কে ধরবে, সেটা কি তোমরা বলতে পারো? একটা মানুষও আছে যে এসে বুক ফুলি বলতে পারবে যে আমি বা আমরা ক্লাবের হাল ধরবো, আমরা আগামী দিনে ইস্টবেঙ্গলকে সাফল্য দেব? এই মুহূর্তে যে ইনভেস্টার আছে তার থেকে বড় ইনভেস্টার আমরা নিয়ে আসবো, 60-70 কোটি টাকার ইনভেস্টার নিয়ে আসবো, আরও বেশি ভালো টিম করব, 5 বছরের মধ্যে আমরা ভারতের সেরা করবো ইস্টবেঙ্গলকে। একটা মানুষও কিন্তু নেই। কিন্তু সমালোচনা করার জন্য কিন্তু সবাই আছে, ইস্টবেঙ্গল কর্তাদের সরে যাওয়ার কথা কিন্তু বারে বারে বলছে। আমি কিন্তু কোনো কর্তার লোক নই, কোনো কর্তার সাথে আমার কোনো পীড়িত নেই, আর না কোনো কর্তার পয়সায় খাই, না ক্লাবে আমার রেগুলার যাতায়াত আছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, যে এই মুহূর্তে ক্লাবকে না বেচে যেভাবে চলছে, একটা হয়তো সাময়িক ব্যাট প্যাচ চলছে, লিভারপুলেরও দীর্ঘ 20-25 বছর কোনো লিগ পায়নি, আর্সেনালও পায়নি, এরকম ইংলিশ লিগে টটেনহ্যাম থেকে শুরু করে একাধিক বড় ক্লাবের কিন্তু সাফল্য নেই। এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড 13 নম্বরে আছে, দীর্ঘ কয়েক বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেডও কিন্তু ইপিএলে কোনো সাফল্য পাচ্ছে না। তা বলে কি হিরিগৌটেই আছে যারা আছে তারা সরে যাক? একটা কথা বলো, কার কাছে বড় ইনভেস্টার আছে, কার কাছে বড় ইনভেস্টার আছে সে আসুক, ক্লাবের দায়িত্ব নিক, তবেই বুঝবো একটা কাজের কাজ করেছে। কারো কাছে ইনভেস্টার নেই, ক্লাবের দায়িত্ব নেবো না, এদিকে ক্লাবের কর্তাদেরকে সরিয়ে যেতে বলবো, এটা আবার কিরকম কথা? ক্ষমতা থাকলে আসুক না, প্রেস কনফারেন্স করে বলুক আমি দায়িত্ব নিতে চাই, বা আমি ইনভেস্টার নিয়ে আসছি এত কোটি টাকার, আর ক্লাব কর্তারা ছেড়ে দিক, তখন অটোমেটিক্যালি কিন্তু ক্লাব কর্তারা ছেড়ে দেবে, ক্লাবটাকে ধরে রাখতে তারা পারবে না। কেননা সমর্থকরা তখন সেই মানুষটার দিকেই যাবে যে ইনভেস্টার নিয়ে আসছে বা যে সাফল্য এনে দেওয়ার অঙ্গীকার করছে। কেউ এই ব্যাপারটা করছে না, কেউ ইনভেস্টার আনার চেষ্টা নেই, সাফল্য আনার চেষ্টা নেই, শুধু কর্তাদেরকে গালিগালাজ করে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আর আরেকটা দেখছি চারিদিকে ট্রেন্ড চলছে এখন নাকি ইস্টবেঙ্গল সমর্থকের বাড়ির ছেলেরা বা বাচ্চারা মোহনবাগান হয়ে যাচ্ছে। কেউ একজন পোস্টার নিয়ে এসছে আগের ম্যাচে কোনো এক বাচ্চা, যে আমার বাবা মা ইস্টবেঙ্গল, আমি মোহনবাগান। এরকম না প্রতিটা পরিবারের মধ্যে আছে, একাধিক পরিবারে, প্রতিটা বলা ভুল, একাধিক পরিবারে যে মোহনবাগান বাড়ি তার ফ্যামিলির বাচ্চা ইস্টবেঙ্গল হয়েছে, বা ইস্টবেঙ্গল ফ্যামিলি মোহনবাগান হয়েছে। এটা কিন্তু খেলা দেখে ওইভাবে হয় না যে মোহনবাগান জিতছে দেখে সাপোর্টার হয়ে গেছে, তাই না। আমি একটা প্রশ্ন করতে চাই, যে যারা এই ধরনের নিয়ে আসে তাদের বাবা মা কটা ম্যাচ মাঠে গিয়ে খেলা দেখে ইস্টবেঙ্গলে, সেটা কিন্তু প্রশ্ন করবো। হতে পারে রক্তে তারা ইস্টবেঙ্গল, কিন্তু তারা কতটা ফুটবলের ব্যাপারে ইন্টারেস্ট আছে, বা তারা কতটা মাঠে যায় রেগুলার, বা কতটা টিভিতে খেলা ফলো করে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে, ওই জেনারেশন মোহনবাগানের সাফল্য দেখে মোহনবাগান হয়ে যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাহলে লিভারপুল সমর্থকরা কিন্তু 25 বছর 20-25 বছর ধরে ট্রফি না পেয়ে তারা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড বা
অন্য কোনো ক্লাব হয়ে যেত, বা টটেনহ্যামের সাপোর্টাররাও তাই হতো, এভারটনের সাপোর্টাররাও তাই হতো। সাপোর্টারটা রক্ত থেকে আসে, লেগাসি থেকে আসে। মোহনবাগান জিতছে দেখে হুট করে মোহনবাগান সাপোর্টার কেউ হয়ে যায় না, এটা একটা সার্কেল অনুযায়ী হয়। হয়তো 4টে মোহনবাগান সাপোর্টার বন্ধু আছে, ছোটোবেলায় তাদের সাথে স্কুলে মিশছে, সে মোহনবাগান করছে দেখে সে হয়তো মোহনবাগান হয়ে গেল, বা কেউ ইস্টবেঙ্গল সাপোর্টার গ্রুপের মধ্যে থেকে ইস্টবেঙ্গল হয়ে যায়, সেটা হয়ে যেতে পারে। আদারওয়াইজ কিন্তু ওইভাবে হয় না, সেটা খুব কম পরিমাণে হয়। তো যারা এইভাবে ইস্টবেঙ্গলকে ছোট করার চেষ্টা করছে বা করার চেষ্টা করছে, তারা কিন্তু এগুলো একেবারেই ঠিক করছে না। আরেকটা কথা বলবো শেষ করার আগে, যে যারা বলছে যে কর্তাদের সরে যাওয়া উচিত, তাদের কাছে যদি বড় ইনভেস্টার বা কোনো লোক থাকে, সে এসে ক্লাব সামলাবে, বড় ইনভেস্টার নিয়ে আসবে, তাহলে সামনে নিয়ে আসুন, প্রেস কনফারেন্স করুন, দুধ কা দুধ পানি কা পানি করে দিন, তাহলে দেখুন অটোমেটিক্যালি ক্লাবের সাফল্যের জন্য এখনকার যারা আছে কর্মকর্তারা বসে, তারা সমর্থকদের চাপে বা যিনি আসবেন তাদের চাপে কিন্তু অটোমেটিক্যালি সরে যেতে বাধ্য। এই ইউটিউব বা ফেসবুকে ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ কিন্তু কারোরই হচ্ছে না, শুধু নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করা ছাড়া। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতো গুড বাই।